Node.js is a JavaScript runtime environment built on Google's V8 engine. It allows developers the event loop in Strayer, powering concurrency in Node.js. Node.js নিয়ে আজকাল প্রচুর কথা হচ্ছে, তাই না? আমাদের কাছে প্রায় 50টার মতো প্রশ্ন উত্তর এসছে। ভাবলাম এগুলো নিয়ে আলোচনা করলে এর মূল ধারণাগুলো মানে একেবারে বেসিক জিনিসগুলো সহজে বোঝা যাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। Node.js জিনিসটা আসলে কি, কেন এটা এত পপুলার হলো, আর এর ভেতরের মূল কার্যপদ্ধতিগুলো সেগুলো নিয়ে কথা বলা যাক। তো শুরুতেই Node.js আসলে কি? আচ্ছা, Node.js হলো সোজা কথায় ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্ট চালানোর একটা পরিবেশ। এটা চলে গুগলের V8 ইঞ্জিনে, মানে যেটা ক্রোম ব্রাউজারও ব্যবহার করে। ও আচ্ছা। হ্যাঁ, আর এর মূল শক্তিটা হলো এটা সিঙ্গল থ্রেডেড, কিন্তু কাজ করে নন ব্লকিং আইও মডেলে। এই জায়গাটা একটু সিঙ্গল থ্রেড আবার নন ব্লকিং, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা এর মজার ব্যাপার। নন ব্লকিং আইও মানে হলো, ধরুন আপনি ফাইল সিস্টেম থেকে কিছু পড়ছেন বা নেটওয়ার্কে ডেটা পাঠাচ্ছেন, এই কাজগুলো শুরু করে দিয়ে Node.js কিন্তু বসে থাকে না। বসে থাকে না? না, সে পরের কাজটা শুরু করে দেয়। যখন আগের কাজটা ওই ফাইল পড়া বা ডেটা পাঠানো শেষ হয়, তখন একটা খবর আসে একটা কল ব্যাকের মাধ্যমে। আচ্ছা। আর এই পুরো ব্যাপারটা সামলায় কে? ওই যে ইভেন্ট লুপের কথা শোনা যায়? ঠিক ধরেছেন, ইভেন্ট লুপ হলো এর হার্ট, হৃৎপিণ্ড। এই লুপটাই দেখে যে কোন কাজটা শেষ হলো, আর সেই অনুযায়ী কলব্যাক ফাংশনটাকে চালানোর জন্য রেডি করে। কল স্ট্যাক যেই খালি হয়, অমনি ইভেন্ট কিউ থেকে পেন্ডিং কলব্যাকটা স্ট্যাকে পাঠিয়ে দেয়। বাহ, তার অল্প রিসোর্সে অনেক কাজ সামলে নেয়। ডেটাবেস বা ফাইল সিস্টেমের মতো কাজে এটা দারুণ কার্যকর হবে তাহলে। একদম, বিশেষ করে যেসব অ্যাপ্লিকেশনে অনেক বেশি আইও অপারেশন হয়, ডেটা আদান প্রদান বেশি, সেগুলোর জন্য Node.js খুবই উপযোগী। V8 ইঞ্জিন জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করে, আর libv নামে একটা লাইব্রেরি আছে, ওটাই অ্যাসিঙ্ক্রোনাস আইও আর ইভেন্ট লুপের দিকটা সামলায়। বুঝতে পারছি, কিন্তু এই যে বললেন কলব্যাকের মাধ্যমে কাজ হয়, এতে তো কোড খুব জটিল হয়ে যাওয়ার কথা শোনা যায়, যাকে বলে কলব্যাক হেল। হ্যাঁ, এটা একটা সমস্যা ছিল বটে। যখন একটার পর একটা অ্যাসিঙ্ক্রোনাস কাজ করতে হতো, তখন কলব্যাকের ভেতরে কলব্যাক, তার ভেতরে আবার কলব্যাক, কোডটা দেখতে ভয়ঙ্কর হয়ে যেত, পড়াও যেত না, ঠিক করাও কঠিন হতো। তাহলে এর সমাধান কি হলো? সমাধান এসেছে। প্রথমে এলো প্রমিস। এটা একটা অবজেক্ট যা একটা অ্যাসিঙ্ক্রোনাস অপারেশনের শেষ অবস্থাটা জানায়, সফল হলো নাকি ব্যর্থ হলো। প্রমিস দিয়ে .then ব্যবহার করে সফল হলে কি হবে আর .catch দিয়ে ব্যর্থ হলে কি হবে সেটা লেখা যায়। কোডটা অনেকটা পরিচ্ছন্ন হয়। এর পরেও এসছে async the wait। এটা আসলে প্রমিসের ওপরেই কাজ করে, কিন্তু কোডটাকে দেখতে প্রায় সিঙ্ক্রোনাস কোডের মতো বানিয়ে দেয়। অ্যাসিঙ্ক্রোনাস কোড লেখাটা অনেক সহজ আর পড়ার যোগ্য হয়ে গেছে এর ফলে। আচ্ছা, তার কলব্যাক হেলের ভয় এখন অনেকটাই কম। এবার আসি আরেকটা জিনিসে। Node.js প্রজেক্টে npm শব্দটা খুব শোনা যায়। এর কাজটা কি, আর সাথে package.json ফাইলটারই বা কি ভূমিকা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। npm মানে নোড প্যাকেজ ম্যানেজার। এটা হলো Node.js ইকোসিস্টেমের লাইব্রেরি বা মডিউল ম্যানেজ করা স্ট্যান্ডার্ড টুল। আপনার প্রজেক্টে কোনো থার্ড পার্টি কোড বা লাইব্রেরি লাগবে, npm ইনস্টল কমান্ড দিলেই সেটা চলে আসবে। সব প্যাকেজ এখান থেকেই পাওয়া যায়? হ্যাঁ, প্রায় সবই। এটা প্যাকেজ ইনস্টল, আপডেট, আনইনস্টল করা, এমনকি নিজের তৈরি প্যাকেজ অন্যদের সাথে শেয়ার করার জন্য ব্যবহার হয়। আর package.json ফাইলটা হলো আপনার প্রজেক্টের আইডি কার্ডের মতো। আইডি কার্ড এতে প্রজেক্টের নাম, ভার্সন, লেখকের নাম, আর সবচেয়ে জরুরি হলো কোন কোন প্যাকেজের ওপর আপনার প্রজেক্টটা নির্ভর করে তার তালিকা থাকে। এই তালিকা দুটো ভাগে থাকে সাধারণত, ডিপেন্ডেন্সিজ আর ডেভ ডিপেন্ডেন্সিজ। ডিপেন্ডেন্সিজ আর ডেভ ডিপেন্ডেন্সিজ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ডিপেন্ডেন্সিজ হলো সেই প্যাকেজগুলো যেগুলো আপনার অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য প্রোডাকশনে দরকার হয়,
আর ডেভ ডিপেন্ডেন্সিজ হলো যেগুলো শুধু ডেভেলপমেন্টের সময় কাজে লাগে, যেমন ধরুন কোড টেস্ট করার লাইব্রেরি বা কোড ফরম্যাট করার টুলস। এগুলো তো আর লাইভ সার্ভারে দরকার নেই, তাই না? ঠিক ঠিক, বুঝেছি। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের কথায় আসি। Express.js এর নামটা তো Node.js এর সাথে প্রায় একসাথেই শোনা যায়। এটা আসলে কি? Express.js হল Node.js এর জন্য বানানো সবচেয়ে জনপ্রিয় ওয়েব ফ্রেমওয়ার্কগুলোর একটা। এটা খুব মিনিমালিস্ট আর ফ্লেক্সিবল। Node.js দিয়ে ওয়েব সার্ভার বানানো, রাউটিং করা, মানে কোন ইউআরএল রিকোয়েস্টে কি হবে সেটা ঠিক করা, রিকোয়েস্ট রেসপন্স ম্যানেজ করা, এই কাজগুলো এক্সপ্রেস অনেক সহজ করে দেয়। আর এর মিডলওয়্যার জিনিসটা কি? এটাও খুব শোনা যায়। হ্যাঁ, মিডলওয়্যার হলো এক্সপ্রেসের একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট। সহজভাবে বললে মিডলওয়্যার হলো কিছু ফাংশন যেগুলো একটা রিকোয়েস্ট সার্ভারে আসার পর থেকে শুরু করে রেসপন্সটা ক্লায়েন্টের কাছে ফেরত যাওয়ার আগে পর্যন্ত ধাপে ধাপে কাজ করে। ধাপে ধাপে মানে একটা চেইনের মতো? একটা পাইপলাইনের মতো ভাবতে পারেন। প্রত্যেকটা মিডলওয়্যার ফাংশন রিকোয়েস্ট অবজেক্ট, রেসপন্স অবজেক্ট আর চেনের পরের মিডলওয়্যারে যাওয়ার জন্য একটা নেক্সট ফাংশন পায়। এরা রিকোয়েস্ট বা রেসপন্স মডিফাই করতে পারে, ডেটা ভ্যালিডেট করতে পারে, অথেন্টিকেশন চেক করতে পারে, অনেক কিছু। কাজ শেষে নেক্সট কল করলে কন্ট্রোল পরের মিডলওয়্যারে যায়। ইন্টারেস্টিং। কিন্তু Node.js তো সিঙ্গেল থ্রেডেড বললেন। যদি সার্ভারে খুব বেশি লোড পড়ে বা কোনো কাজ যদি সিপিইউ অনেক বেশি ব্যবহার করে, তখন পারফরম্যান্স ঠিক থাকে কিভাবে? একটা থ্রেড দিয়ে এত চাপ সামলায়? খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, সিঙ্গেল থ্রেড হওয়া সত্ত্বেও Node.js স্কেল করার বেশ কিছু উপায় আছে। পুরনো একটা উপায় হল চাইল্ড প্রসেস মডিউল ব্যবহার করা। এটা দিয়ে আপনি মূল নোড প্রসেস থেকে আলাদা নতুন প্রসেস চালু করে কাজ ভাগ করে দিতে পারেন। আলাদা প্রসেস? হ্যাঁ। আরেকটা আরও কার্যকর উপায় হল ক্লাস্টার মডিউল। এটা দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের একাধিক ইনস্ট্যান্স বা ওয়ার্কার প্রসেস তৈরি করতে পারেন, যেগুলো সব একসাথে একটাই নেটওয়ার্ক পোর্ট শেয়ার করে। ফলে মাল্টিকোর সিপিইউর সবগুলো কোর ব্যবহার করা যায়। ও আচ্ছা, তার মানে লোডটা ভাগ হয়ে যায়। ঠিক তাই। আর এখনকার সময়ে বিশেষ করে Node.js v12 থেকে ওয়ার্কার থ্রেডস এসেছে। এটা একই প্রসেসের মধ্যে আলাদা থ্রেড তৈরি করার সুযোগ দেয়। সিপিইউ ইন্টেন্সিভ কাজগুলো, মানে যেগুলো করতে প্রসেসিং পাওয়ার বেশি লাগে, সেগুলো এই ওয়ার্কার থ্রেডে পাঠিয়ে দিলে মূল ইভেন্ট লুপটা ব্লক হয় না, সচল থাকে। এরা মেমোরিও শেয়ার করতে পারে, যা চাইল্ড প্রসেসের চেয়ে কিছু ক্ষেত্রে সুবিধাজনক। বাহ, তার মানে স্কেলিংয়ের জন্য যথেষ্ট অপশন আছে। বেশ ভালো। শেষ করার আগে আরেকটা জরুরি বিষয়, এরর হ্যান্ডলিং। এত সদ অ্যাসিঙ্ক্রোনাস অপারেশনের মধ্যে ভুল ত্রুটি সামলানোর ভালো উপায়গুলো কি কি Node.js-এ? এরর হ্যান্ডলিং খুবই জরুরি। সিঙ্ক্রোনাস কোডের জন্য তো স্ট্যান্ডার্ড try.catch ব্লক আছেই। হ্যাঁ, ওটা তো জাভাস্ক্রিপ্টের সাধারণ নিয়ম। একদম। অ্যাসিঙ্ক্রোনাস কলব্যাকের ক্ষেত্রে একটা বহুল প্রচলিত কনভেনশন হল এরর ফার্স্ট কলব্যাক। মানে কলব্যাক ফাংশনের প্রথম আর্গুমেন্টটাই হবে এরর অবজেক্ট। যদি কোনো এরর না থাকে তাহলে ওই আর্গুমেন্টটা নাল বা আনডিফাইন্ড হবে। আচ্ছা, আর প্রমিস বা অ্যাসিঙ্ক্রোনোমেটের ক্ষেত্রে? প্রমিসের জন্য খুব সহজ। চেনের শেষে একটা .catch ব্লক যোগ করে দিলেই সেখানে সব এরর ধরা পড়বে। আর এসিঙ্ক্রোনাস অ্যাওয়েট যেহেতু কোডটাকে সিঙ্ক্রোনাসের মতো দেখায়, তাই এখানেও আপনি সাধারণ try-catch ব্লক ব্যবহার করে অ্যাসিঙ্ক্রোনাস কোডের এরর ধরতে পারবেন। এটা কোডটাকে বেশ পরিচ্ছন্ন রাখে। দারুণ, সত্যি খুব ভালো একটা আলোচনা হলো। Node.js-এর একেবারে মূল ভিত্তি থেকে শুরু করে এর অ্যাসিঙ্ক্রোনাস প্রকৃতি, প্যাকেজ ম্যানেজমেন্ট, ফ্রেমওয়ার্ক, পারফরম্যান্স বাড়ানো, এরর হ্যান্ডলিং, অনেক কিছুই উঠে এলো। হ্যাঁ, আমরা মূল বিষয়গুলো কভার করার চেষ্টা করেছি। তবে সত্যি বলতে কি, এর প্রত্যেকটা বিষয় কিন্তু আরও অনেক গভীর। যেমন ধরুন Node.js স্ট্রিম কিভাবে কম মেমরি ব্যবহার করে বড় ডেটা ফাইল প্রসেস করতে পারে, কিংবা packagelog.js ফাইলের আসল গুরুত্বটা কি, এগুলো নিয়েও ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। ঠিক বলেছেন। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে, যা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন। Node.js তো মূলত আইও ইন্টেন্সিভ কাজের জন্য সেরা, তাই না? মানে যেখানে নেটওয়ার্ক বা ফাইল অ্যাক্সেস বেশি। হ্যাঁ, সেটাই এর মূল শক্তি। তাহলে এর যে সিঙ্গল থ্রেডেড মডেল,
সেই সীমাবদ্ধতা সত্ত্বেও খুব জটিল কম্পিউটেশনাল কাজ বা সিপিইউ ইন্টেন্সিভ কাজের জন্য ওয়ার্কার থ্রেডস বা ক্লাস্টারিং ব্যবহার করাটা ভবিষ্যতের অ্যাপ্লিকেশনগুলোর জন্য কতটা বাস্তবসম্মত বা কার্যকর সমাধান হতে পারে এটা নিয়ে ভাবার অবকাশ রইল।